ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার হরর স্টোরি ভিডিও। এবার আর দেরি করিনি, অনেক দ্রুতই আপনাদের জন্য আমার বাছাই করা 3টা ঘটনা নিয়ে চলে আসলাম, যেগুলো আপনাদের মধ্যে থেকেই পাঠানো। চলুন ঘটনাগুলি শুরু করা যাক। প্রথমেই আমাদের প্রথম ঘটনাটা শুরু করছি। আমাদের এই ঘটনাটি লিখে পাঠিয়েছে মুহিত নামের একজন। মুহিত তার বন্ধুর বোনের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা আমাদেরকে লিখে পাঠিয়েছে। মুহিতের বন্ধুর নাম ছিল মেহেদি। মূলত মেহেদির বোনের সাথেই এই ঘটনাটা ঘটে 2023 সালে। সেই সময় মেহেদিরা একটা নতুন বাড়িতে শিফট করে। বাড়িটা গ্রামের পাশে হওয়াতে আশেপাশের লোকজনও কম ছিল। বেশ নিরিবিলি আর সুন্দর একটা বাড়ি। তবে বাড়িটার পেছন দিকের রাস্তার পাশে একটা বড় পুরনো আম গাছ ছিল। আর লোকমুখে ওই গাছ নিয়ে অনেক কাহিনী শোনা যেত। অনেকে বলতো যে সন্ধ্যার পরে নাকি ওই রাস্তা দিয়ে আসা যাওয়ার সময় গাছের ওপর কাউকে বসে থাকতে দেখা যেত। আবার অনেকেই ওই গাছ পার হয়ে যাওয়ার সময় তাদের পেছন দিকে কারো হাঁটার শব্দ পেত, তবে পেছনে কেউ থাকতো না। মেহেদির বড় আপু দেখতে ছিল অনেক সুন্দর। তার মাথা ভর্তি চুল ছিল আর খুব শান্ত স্বভাবের মেয়ে ছিল। আপুর সারাদিনে অনেকটা সময় তার বারান্দায় বসেই কাটাতো। নতুন বাড়িতে আপুর বারান্দাটা সে নিজের পছন্দ মতো করে সাজিয়েছিল। অনেক রকম গাছ দিয়ে, অনেক রকমের ফুল দিয়ে বেশ গোছানো পরিবেশ ছিল। সেই গাছ নিয়েই আপুর অনেকটা সময় কেটে যেত। বাইরে তেমন কারোর সঙ্গে আপু তেমন একটা মিশতো না। হঠাৎ একদিন কোচিংয়ে যেতে দেরি হওয়ার কারণে মেহেদির আপু বাড়ির পেছন দিকের ওই রাস্তা দিয়ে শর্টকাটে যায়। আম গাছটা পেরোনোর সময় হঠাৎ একটা জোরালো বাতাস আসতে শুরু করে, যার কারণে তখন মেহেদির আপুর বাঁধা চুলের খোপা খুলে যায়। আপু তখন সাথে সাথেই তার চুল আবার বেঁধে কোচিংয়ে যাওয়ার জন্য রওনা হয়। তবে সেদিন মেহেদির আপুর কোচিং থেকে দ্রুত বাসায় ফিরে আসে। তার নাকি শরীর খারাপ লাগছিল। মাঝরাতে আপু হঠাৎ চিৎকার দিয়ে ওঠে। মেহেদির বাবা মা সবাই আপুর রুমে গিয়ে দেখে আপু কোনো কারণে খুব ভয় পেয়েছে। তখন কি হয়েছে জানতে চাইলে মেহেদির আপু জানায়, ঘুমের মধ্যে হঠাৎ তার মনে হয় একটা ঠান্ডা হাত আপুর পায়ে স্পর্শ করে। আপু চোখ মেলতেই দেখে আপুর পায়ের পাশে একটা লম্বা কালো অবয়ব দাঁড়ানো আছে। তখনই মেহেদির আপু চিৎকার দিয়ে ওঠে। কিন্তু মেহেদির মা তখন বলে যে হয়তো সে স্বপ্ন দেখেছে। এই বলে সেদিনের মতো তারা যার যার রুমে গিয়ে শুয়ে পড়ে। তবে পরদিন থেকে মেহেদির আপু কেমন যেন হয়ে যায়। বারান্দায় গিয়ে দাঁড়িয়ে থাকতো ঠিকই, কিন্তু গাছগুলির তেমন যত্ন নিত না, বাইরে যেতে চাইতো না। আর আবুর তখন প্রচুর চুল পড়তে শুরু করে। গায়ের রংটাও কেমন জানি ফ্যাকাশে হয়ে যায়। দিনে দিনে অনেক দিন তার ডাক্তার দেখানো হয় মেহেদির আপুকে, কিন্তু কেউ কখনো বলতে পারছিল না যে তার আসলে সমস্যাটা কোথায়। কিন্তু তার শরীর দিন দিন খারাপ হয়ে যাচ্ছিল, এটা স্পষ্ট দেখা যাচ্ছিল। আপুর বাসার সবার সাথে আপু খুব খারাপ ব্যবহার করত। হঠাৎ একদিন সন্ধ্যার পরে মেহেদির আপুকে ঘরের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। সবাই মিলে আশেপাশে অনেক খোঁজার পর আপুকে সেই আম গাছটার নিচেই অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। আপুর হাতে পায়ে গলায় অনেক তখন আঁচড়ের দাগ ছিল, যেন মনে হচ্ছিল কোনো ধারালো নখ দিয়ে আঁচড় করা হয়েছে। আপুর জ্ঞান ফিরলে আপু জানায় সে কিভাবে ওই আম গাছের কাছে গেল সেটা সে বলতে পারে না। এরপর থেকে মাগরিবের আজানের সময় মেহেদির আপু কেমন জানি ছটফট করতে থাকতো আর বাইরে বের হয়ে যেতে চাইতো। কোনোভাবেই আর ঘরে থাকতে চাইতো না। প্রায় রাতেই তাকে বাসায় খুঁজেও পাওয়া যেত না। আর পরদিন তাকে আম গাছের আশেপাশে কোথাও অজ্ঞান অবস্থায় পাওয়া যেত। অবশেষে মেহেদির আপুকে একটা হুজুরকে দেখানো হয়। সেই হুজুর বাসায় এসে সব ঘুরে আপুকে দেখে বলে যে আসলে সেদিন আপু চুল খুলে যাওয়ার কারণে একটা জিন আপুর প্রেমে পড়ে যায়। আর সেই জিন অনেক শক্তিশালী। সেই জিন আপুকে তাদের দুনিয়ায় নিয়ে যেতে চায়। সেই হুজুর বলে কোনো একটা বয়স্ক আর বড় জ্ঞানী আলেমের সাথে দেখা করতে। সে এই কাজটা করতে পারবে না, এটা এই জিনকে সরানো আসলে তার ক্ষমতার বাইরে।
তার কথা মতো আরও একজন জ্ঞানী আলেমকে আনা হয়। সে বাসায় আসা মাত্রই মেহেদির আপু অনেক রাগ করতে শুরু করে আর অনেক বিশ্রী ভাষায় হুজুরকে গালাগাল করে। আর হুজুরও তখন অনেক দোয়া কালাম পরে আপুর মাথায় হাত রাখতেই আপু সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। পরে সবাই মিলে মেহেদির আপুকে তার রুমে গিয়ে শুইয়ে দেয়। হুজুর আপুর রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয় আর সবাইকে বাইরে বসতে বলে। কিন্তু আপুর রুম থেকে হুজুর ছাড়াও একটা ভারী গলার কণ্ঠ শোনা যাচ্ছিল। মনে হচ্ছিল কোনো একটা ভারী গলের পুরুষ কথা বলছে। বেশ অনেকক্ষণ যাবৎ হুজুর সেই লোকের সাথে কথা বলে। এরপর হুজুর বাইরে এসে সবাইকে জানায় সেই জিনটা আসলে অনেক শক্তিশালী আর সে তাকে কাবু করতে পারছে না। জিনটা বলছে যে যে করেই হোক সে মেহেদির আপুকে তার সাথে করে নিয়ে যাবে। এই কথা শুনে মেহেদির পরিবারের সবাই অনেক ভেঙে পড়ে। সেই হুজুরের হাতে পায়ে পড়তে শুরু করে কোনোভাবেই মেয়েটাকে বাঁচানোর জন্য। তখন সে তার নিজের একজন শিক্ষকের অর্থাৎ হুজুরের আরেকজন শিক্ষক তার ঠিকানা দেয় এবং তার কাছে নিয়ে যেতে বলে। তার কথা মতো তাকে সেখানে নিয়ে যাওয়া হয়। সেখানে যাওয়ার পর সেই হুজুর আর তার সহকারী দুজন মিলে অনেক কষ্টে আপুর শরীর থেকে সেই জিনের প্রভাব মুক্ত করে। তবে সেই জিন নাকি বলে যে কোনোভাবেই হোক সে আবার ফিরে আসবে আর মেহেদির আপুকে সে তার সাথে করেই তার দুনিয়ায় নিয়ে যাবে। তবে সেই হুজুর মেহেদির আপুকে একটা তাবিজ দেয় আর সেই তাবিজটা সবসময় তার গলায় পরে থাকতে বলে আর সতর্ক করে যে কোনোভাবেই যেন সেই তাবিজ সে না খোলে। মেহেদির আপু এর পর থেকে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসতে শুরু করে। দেখা যায় কয়েক সপ্তাহের মাঝেই সে একদম আগের মতো সুস্থ হয়ে গেছে, কোনো সমস্যা নেই, সব কিছু একদম ভালো। কিন্তু তার মাঝেও মেহেদির আপু মাঝে মাঝেই তার আশেপাশে একটা কালো অবয়ব দেখতে পেত, কিন্তু তখন আর ভয় পেত না। সে তার স্বাভাবিক জীবনেই ফিরে আসে। তবে একদিন বাসায় মেহেদির আপুর কিছু বান্ধবীরা বেড়াতে এলে তারা আপুর হাতে সেই তাবিজটা দেখতে পায়। আর মেহেদির আপু কুমিল্লা থেকে ফেরার পর সবসময় বোরকা পরেই বাসা থেকে বের হতো, যার কারণে আসলে তার তাবিজটা কেউ তখন খেয়াল করেনি। কিন্তু বাসায় আসার পর বান্ধবীর তাবিজ নিয়ে তাকে অনেক কথাবার্তা বলে যে রাতে নাকি তাকে দেখতে অনেক বিশ্রী লাগে, অনেক খ্যাত মনে হয়। এই জন্য আপু তাদের সামনে একটু স্টাইলে থাকার জন্য, একটু মডার্ন ভাব নেওয়ার জন্য সেই তাবিজটা খুলে ফেলে। মেহেদির বাসার সবাই মানা করলেও সে কারো কথা শোনে না। তাবিজ খোলার সাথে সাথেই কিন্তু কিছু হয় না, তখনও পর্যন্ত সে স্বাভাবিকই ছিল। আর এই জন্য কেউ তাকে কিছু বলেও নি, বেশ স্বাভাবিকভাবেই যেতে থাকে। তবে হঠাৎ একদিন মাগরিবের আজান দেওয়ার সাথে সাথেই আপু আবার কেমন জানি ছটফট করতে শুরু করে আর বারবার বলতে থাকে যে তাকে সে নিয়ে যেতে এসেছে, আপুকে এবার সে নিয়েই যাবে। মেহেদি তার আব্বু আম্মু মিলে অনেক কষ্ট করেও আপুকে ধরে রাখতে পারছিল না। মনে হচ্ছিল তার শরীরে 5 জন লোকের শক্তি চলে এসেছে। মেহেদির আবু সবাইকে ছেড়ে ছুড়ে কোনো রকমের দরজা খুলে সরাসরি ছাদের উপর উঠে যায়। সবাই তাকে ধরার জন্য তার পিছু পিছু ছাদে যায়। তবে গিয়ে দেখে আবু ছাদ থেকে লাফ দিয়ে দিয়েছে। আর সাথে সাথেই সবাই মেহেদির আপুকে নিয়ে হাসপাতালে যায়। তবে শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো যায়নি। এই ঘটনার পর মেহেদিরা সেই বাড়িটা ছেড়ে দেয়। তারা আর এই অভিশপ্ত বাড়িতে থাকতে পারেনি। তো এই ছিল আজকের প্রথম ঘটনা। জানি না আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তো এই পর্যায়ে ভিডিওতে একটা লাইক দিতে পারেন আর শেয়ার করে দিতে পারেন আপনার কোনো বন্ধুর সাথে যে আপনার মতো এরকম হরর স্টোরি শুনতে পছন্দ করে। আর মোহিতকে অসংখ্য ধন্যবাদ তার এই ঘটনাটা শেয়ার করার জন্য। আপুর জন্য দোয়া রইল, আল্লাহ যেন আপুকে জান্নাত নসিব করে। এবার চলুন আমাদের দ্বিতীয় ঘটনাটা শুরু করা যাক। শুরু করছি আমাদের দ্বিতীয় ঘটনা। আমাদের দ্বিতীয় ঘটনাটা পাঠিয়েছে নোয়াখালীর কোম্পানিগঞ্জ থেকে একজন। ব্যক্তিগত কারণে তিনি নামটা আসলে প্রকাশ করতে চান না। এই ঘটনাটা বলার সুবিধার্থে আমি তাকে রতন নামে ডাকলাম। ঘটনাটা ঘটে 2023 সালে, অর্থাৎ খুব বেশি দিন আগের ঘটনা না। যাই হোক, তখন রতনের এলাকার খুব একটা পুরাতন পরিত্যক্ত বাড়ি ছিল,
বাড়িটা এমন একটা জায়গায় ছিল যে তার আশেপাশে কোনো ঘর বাড়ি ছিল না। বাড়ির পেছনে ছিল একটা বিশাল বড় জঙ্গল, আর বাড়ির সামনের দিকটাতে একটা বাঁশঝাড়। বলতে গেলে একদম নীরব শান্ত একটা জায়গায় ছিল সেই বাড়িটা। সেই বাড়ির সবাই আমেরিকাতে থাকতো, অর্থাৎ বাড়িটা পরিত্যক্তই থাকতো। বাড়িটা দেখাশোনা করার জন্য তারা তাদের দূর সম্পর্কের একটা বোন জামাইকে দায়িত্ব দিয়েছিল। সেই জামাইটার একটা বাজে স্বভাব ছিল, সে প্রায়ই আসলে নেশা করত। রতনের ফ্রেন্ড সার্কেলে 4-5 জন সেই বোন জামাইয়ের সাথে বেশ ভালোই ফ্রেন্ডলি হয়ে যায়। রতনও তাদের সাথে রাত জেগে প্রায় 1টা-2টা পর্যন্ত আড্ডা দিত। পরে আস্তে আস্তে তাদের সাথে সে নেশাও করতে শুরু করে। কিন্তু প্রথমে রতন আসলে এসব খেত না, ফ্রেন্ডদের সাথে বসে আড্ডা দিত আর শুধুমাত্র সিগারেট খেত, এর বাইরে কোনো কিছু না। হঠাৎ একদিন রাতে সেই পরিত্যক্ত বাড়ির বাইরে বসে রতন আর তার বন্ধুরা মিলে তখন সিগারেট খাচ্ছিল আর লুডো খেলছিল, বন্ধুরা যেমন খেলে। সেই রাতটা ছিল একটু অন্যরকম, একটু বেশি অন্ধকার ছিল, হয়তো অমাবস্যা রাত ছিল। চারদিকে তখন হালকা বাতাস বইছিল। বাড়ির কাছেই একটা গোয়ালঘর ছিল। একটু পরপর সেই গোয়ালঘর থেকে একটা অদ্ভুত আওয়াজ আসতে থাকে, কিন্তু কেউই বাতাসের কারণে সেই শব্দটা স্পষ্টভাবে শুনতে পারে না। রাত তখন আনুমানিক 1টার কাছাকাছি। রতন ঘড়ি দেখে যে অনেক রাত হয়ে গেছে। রতন তার বন্ধুকে বলে, চল মামা বাড়ি ফিরে যাই, ভালো লাগছে না। রতনের বন্ধুরা তখনও আসলে বাজি ধরে লুডো খেলছিল। রতনের বন্ধু বলে যে আরেকটা ম্যাচ খেলি, এই ম্যাচটাই শেষ করে যাব। খেলা শেষ হওয়ার সাথে সাথে তাদের বাতাসটাও থেমে যায়। এবার এই আওয়াজটা তারা স্পষ্টভাবে শুনতে পারে। রতনরা ছিল মূলত সেখানে 5 জন, সেই বোন জামাইটা সহ। রতনের মনে তখন একটু ভয় ঢুকে যায় ওই শব্দটার কারণে, কিন্তু তার বন্ধুরা এটাকে বিড়ালের আওয়াজ বলে হাসি তামাশা করতে থাকে। রতন আবার তার বন্ধুকে বলে, মামা চলে যাই, অনেক রাত হয়ে গেছে। রতনের বন্ধু তখন বলে, আরে বিড়াল লাগতেছে, ভয় পাসনি। এসব বলে রতনকে নিয়ে উল্টা আরও হাসি তামাশা করতে শুরু করে যে ছেলেটা ভয় পাচ্ছে। রতন বলে যে তাও চল, আমার আসলে ভালো লাগতেছে না। আর সেই সময় আওয়াজটা আরও একবার বেশ জোরালোভাবেই আসতে শুরু করে। এটা এমন একটা শব্দ ছিল যেটা যেই কারো মনেই আসলে ভয় এনে দিতে বাধ্য করে। কিন্তু রতনের বন্ধুরা কোনো ভয় পাচ্ছে না, আর সেটা রতনের কাছে একটু অদ্ভুত লাগে যে আমি একাই আসলে কেন ভয় পাচ্ছি। কিন্তু এরই মাঝের হাসি তামাশায় রতনের এক বন্ধু সবার সামনে নিজেকে সাহসী প্রমাণ করতে সে একাই গোয়াল ঘরের দিকে যেতে শুরু করে, যে আওয়াজটা আসলে কিসের সেটা দেখার জন্য। রতন একবার ভাবে যে সে তার সাথে যাবে, কিন্তু রতনের নিজেরই অনেক ভয় লাগছিল, তাই আর সাহস করে সে তার সাথে যায়নি। রতনের বন্ধু একাই গোয়াল ঘরের দিকে যায়, আর যাওয়ার প্রায় 10-15 মিনিট পর সে ফেরত আসে। এরপর সবাই রতনের বন্ধুকে জিজ্ঞাসা করে যে এতক্ষণ আসলে কি করলো। যেতে আসতে তো সর্বোচ্চ 1 থেকে 2 মিনিট লাগার কথা, 10-15 মিনিট সে করলোটা কি? কিন্তু সে কিছুই বলতে পারে না। রতন খেয়াল করে যে তার বন্ধুর চোখটা একদম ভয়ানক রকমের লাল হয়ে আছে, চোখের চারপাশে পানি জমে আছে, আর হাত দিয়ে ইশারা করছে যে ওইখানে কিছু একটা আছে। তার চোখ মুখ দেখে মনে হচ্ছিল সে অনেক ভয়ে আর আতঙ্কে আছে, এত আতঙ্কে যে সে কথাই বলতে পারছে না। রতনের মনে তখন একটু খটকা লাগতে শুরু করে। রতন আবার তাকে জিজ্ঞাসা করে যে তুই কি দেখেছিস সেটা বল, এতক্ষণ কি করলি? এবারও উত্তর সে একটা কথাও বলতে পারে না। আর এরপরই রতন খেয়াল করে যে আওয়াজটা আর শোনা যাচ্ছে না। ততক্ষণে বন্ধুরা সবাই টের পেয়ে যায় যে সত্যি এখানে অস্বাভাবিক আর অশরীরী কিছু একটা আছে। এবার সবার মনেই একটু ভয়টা চেপে বসে। এতক্ষণ যেমন হাসি তামাশা করছিল, ওই হাসি তামাশার মুহূর্তটা আর থাকে না। সবাই খেয়াল করে যে রতনের বন্ধুটা আর হাঁটতে পারছে না, তাই সবাই মিলে তাকে ধরাধরি করে তাদের বাড়ি নিয়ে আসে।
কিন্তু কিছুদিন পর ঘটনাটা একটু অন্যদিকে চলে যায়। সে একেবারেই কথা বলতে পারে না। সে ছিল তার পরিবারের মেজো ছেলে। হঠাৎ করে তার কথা বলা বন্ধ হওয়ার কারণে পরিবারের সবাই অনেক ভেঙে পড়ে। অনেকেই কান্না করতে শুরু করে যে এক রাতের মাঝে ছেলেটার কি হয়ে গেল, যে সে সম্পূর্ণ বোবা হয়ে গেছে। রতনরা তখন তার পরিবারকে পুরো ঘটনাটা খুলে বলে। পরিবার ওইসব শুনে ওইসব জামাইকে মারতে যায়, কারণ তারা বলে যে তার কারণে আসলে এসব হয়েছে। আর রতনের বন্ধুটাকে একটা আলেমকে দেখানো হয়, কারণ ডাক্তার দেখিয়ে আসলে তখন কোনো কাজ হয়নি। 2 বছর হয়ে গেছে সেই ঘটনার, এখনও সে কথা বলতে পারে না। কি হয়েছে তার সাথে সেটা একমাত্র আল্লাহই ভালো জানে। রতনের মনেও এখন গিল্টি ফিলিং হয়। সে ভাবে সেই দিন যদি তার বন্ধুর সাথে যেত অথবা তাকে নিষেধ করত, তাহলে হয়তো তার এই ক্ষতিটা হতো না। আর আজ অবধি সেই বন্ধুটা একদম বোবা হয়ে আছে, সে কোনো কথা বলতে পারে না। তো এটাই ছিল আমাদের দ্বিতীয় ঘটনাটাকে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনার নাম যেহেতু বলতে নিষেধ করেছেন তাই বলতে পারছি না। তো চলুন এবার আমাদের তৃতীয় আর সর্বশেষ ঘটনাটায় চলে যাচ্ছি। শুরু করছি আমাদের তৃতীয় আর সর্বশেষ ঘটনাটা। আমাদের তৃতীয় ঘটনাটা পাঠিয়েছে রুনু নামের একজন। রুনুরা ছিল 2 ভাই 2 বোন। ঘটনাটা যখন ঘটে তখন রুনু ক্লাস 3 বা 4 পড়াশোনা করত। সেই সময় রুনুর বাবা ঢাকায় একটা প্রাইভেট চাকরি করত, আর রুনুর মা চাকরি করত ব্রাক অফিসে। ব্রাক অফিসের একটা বদলি হওয়ার ট্র্যাডিশন আছে, এই কারণে রুনুর মায়ের কয়েক বছর পরই আসলে বিভিন্ন জায়গায় ট্রান্সফার হতো। যখন যে জায়গায় ট্রান্সফার হতো সেই জায়গায় রুনুর মা আর তার ভাইকে সেখানকার স্কুলে গিয়ে ভর্তি করতে হতো। রুনুর ভাইয়ের তখন 5 বা 6 বছর বয়স। রুনুর আগেই রুনুর ভাইয়ের স্কুল ছুটি হয়ে যেত। আবার রুনুর মায়ের বাড়ি ফিরতে প্রায় 7টা থেকে 8টা পর্যন্ত বেঁচে যেত রাত। এজন্য রুনুর ভাইয়ের দেখাশোনা করার জন্য রুনুর মা একটা কাজের মেয়ে রাখে। রুনুর রুমের জানালা খুললেই একটা কবর দেখা যেত। হঠাৎ একদিন রুনুর ড্রয়িং রুমে তার মায়ের রুমে যাওয়ার সময় দেখে তাদের পাশের কাজের মেয়েটা জানালা খুলে কবরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তাড়াহুড়ার কারণে সেই সময় রুনু আসলে এতটা খেয়াল করেনি। সে শুধুমাত্র খেয়াল করেছিল মেয়েটার ওড়নাটা বাতাসে কেমন জানি একটা ওয়েভের মতো উঠছে। রুনু তার মায়ের রুমে পৌঁছানোর সাথে সাথে দেখে মেয়েটা রুনুর মায়ের রুমে কাজ করছে। রুনুর সাথে সাথেই মেয়েটাকে বলে, তোমাকে না মাত্র দেখলাম আমার রুমে বসে আছো। এটা বলেই সাথে সাথে রুনু তার রুমে দৌড়ে যায় আর গিয়ে দেখে সেখানে কেউ নেই। কাজের মেয়েটা রুনুকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে, এভাবে দৌড়ে গেলে কেন? কিন্তু রুনু এখন মনে করে যে হয়তো বা সে ভুল দেখেছে। এই জন্য রুনু আর মেয়েটাকে কোনো কিছু বলে না। এর ঠিক প্রায় 1 বছর পর রুনু যখন ক্লাস 5-এ ওঠে তখন রুনুর মায়ের আবার ট্রান্সফার হয়ে যায়। ট্রান্সফার দূরে হওয়ার কারণে রুনুদের বাসার কাজের মেয়েটা তখন কাজ ছেড়ে দিয়ে তার বাড়িতে চলে যায়। নতুন আর একটা ভাড়া বাসায় ওঠার পর প্রথম দিন ঘর পরিষ্কার করতে গিয়ে রুনুর দেয়ালে কতগুলো আরবি লেখা দেখতে পায়। এর কিছুক্ষণ পরই বাড়িওয়ালা এসে দেয়াল থেকে আরবি লেখাগুলো ছিঁড়ে ফেলতে শুরু করে। পরবর্তীতে আসলে রুনু জানতে পারে রুনুদের আগে এই বাসায় যারা থাকতো তাদের সাথে বিভিন্ন অস্বাভাবিক ঘটনা ঘটতো, আর তার কারণেই তারা বাসার দেয়ালে কাগজের মধ্যে আরবি হরফে বিভিন্ন সূরা এসব লিখে রেখেছিল। কিছুদিন পর রুনুর বাবা ছুটিতে বাসায় আসে। রুনুদের এই বাসাটা ছিল অনেক পুরাতন। জানালার গ্রিলগুলোর অনেক জায়গায় তখন রঙও উঠে গেছে। এই জন্য রুনুর বাবা বাসায় রং কিনে নিয়ে আসেন। রং দেখে রুনু তখন এক্সাইটেড হয়ে বলে যে বাবা আমি রং করব। রুনুর বাবা তখন রুনুকেই জানালার গ্রিল রং করতে দিয়ে রুনুর ভাইকে নিয়ে বাইরে হাঁটতে যায়। আর রুনুর মা তখন ছিল তার চাকরিতে। হঠাৎ করেই রুনু তার খাটের নিচে অদ্ভুত রকমের একটা শব্দ শুনতে পায়। রুনু তাড়াতাড়ি করে খাটের নিচে গিয়ে দেখে সেখানে কিছুই নেই, অথচ সে স্পষ্ট শুনতে পায় কেউ খাটের নিচে বসে কিছু একটা খাচ্ছে। সাথে সাথেই ভয় পেয়ে রুনু বাড়ির বাইরে চলে আসে। এরপর কিছুদিন সব কিছু বেশ স্বাভাবিক চলতে থাকে। আস্তে আস্তে রুনু ক্লাস 8-এ উঠে যায়, আর জেএসসি পরীক্ষাও তার শুরু হয়ে যায়। পরীক্ষার আগের রাতে রুনু অনেক রাত জেগে পর্যন্ত পড়াশোনা করত। হঠাৎ একদিন রাতে
ইংরেজি পরীক্ষার সময় রাতে পড়তে বসে রুনু দেখে তার বইয়ের মাঝে একটাই লাইন বারবার রিপিট হচ্ছে। প্রথমে রুনু মনে করে যে হয়তো এটা কোনো প্রিন্টিংয়ের সমস্যা, প্রিন্টিংয়ের ঝামেলার কারণেই বই এরকমভাবে উঠেছে। কিন্তু তারপর সে পাতা উল্টিয়ে দেখে পুরোটা বইয়ে একটাই লাইন বারবার করে দেয়া আছে। অথচ এই রুনু এই বইটা আসলে গত 1 বছর ধরে পড়েছে, কোনো কিছুতেই তার কখনো ঝামেলা মনে হয়নি। তখন সে ভাবে হয়তোবা ঘুমের কারণ সে ভুল দেখছে। রুনু তখন টেবিলের উপরেই মাথা দিয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু ভোর 4টার দিকে একটা অদ্ভুত শব্দে রুনুর ঘুম ভেঙে যায়। শব্দটা ছিল অনেকটা শুকনা পাতা উঠানে ঝাড়ু দিলে যেরকম আওয়াজ হয় সেরকম। রুনু তখন এতটাই ভয় পায় যে সাহস করে আর দরজা খুলতে পারে না। এরপর থেকেই রুনুর সাথে ঘটতে থাকে একটার পর একটা অদ্ভুত ঘটনা। মাঝে মাঝে সব রুমে কারেন্ট থাকলেও শুধু রুনুর রুমেই কারেন্ট চলে যেত। কারেন্ট গেলে রুনু যখন বাতাসের জন্য জানালাটা খুলে দিত, প্রায় সময়ই একটা ছোট মেয়ে রুনুর নাম ধরে ডাকত। রুনু বাড়ির বাইরে তেমন একটা বের হতো না। বাসার আশেপাশে তো কেউই তার পরিচিত ছিল না। তাহলে মেয়েটা তার নাম ধরে ডাকতো কিভাবে? আর রুনুকে চিনতো কিভাবে? আর কেন শুধু রুনুকেই ডাকে? এই প্রশ্নের উত্তর এখন পর্যন্ত রুনু বুঝে উঠতে পারেনি। আস্তে আস্তে রুনুর জেএসসি পরীক্ষাটা শেষ হয়। পরীক্ষার পর অনেক বড় একটা বন্ধ দেওয়া হয় স্কুলের। বন্ধ শেষে যখন স্কুল খুলে তখন একদিন রুনু তার ক্লাসে গিয়ে দেখে ক্লাসে মাত্র 4-5 জন এসেছে। আর বৃষ্টির কারণে বাকিরা কেউই ক্লাসে আসেনি। এজন্য সেই দিন ক্লাসও তাড়াতাড়ি ছুটি দিয়ে দেওয়া হয়। ছুটির পর তার এক বান্ধবী তাকে বলে যে তার সাথে একটু ওয়াশরুম পর্যন্ত যেতে। রুনু তার সাথেই যায়। রুনুর সেই বান্ধবীটা একদম কমপ্লিটলি বোরকা পরতো, তার মুখ সবসময় ঢেকেই রাখতো। অনেকক্ষণ পার হওয়ার পর রুনু দেখে তার বান্ধবী আর বাথরুম থেকে বের হচ্ছে না। তখন দরজায় আওয়াজ করতে থাকে, কিন্তু ভেতর থেকেও কোনো শব্দ আসে না। তার বান্ধবী ভেতরে গিয়েছে ঠিকই, কিন্তু বের আর হচ্ছে না। রুনু তখন একটু দূরে গিয়ে টিউবওয়েল থেকে পানি খেয়ে আবার যখন ওয়াশরুমের কাছে আসে তখন দেখতে পায় ওয়াশরুমের দরজা খোলা। রুনু ভাবে হয়তো রুনুকে দেখতে না পেয়ে সে ক্লাসে ফিরে গেছে। কিন্তু ক্লাসে গিয়েও রুনু দেখে ক্লাসে আসলে কেউ নেই, সবাই চলে গেছে, পুরো ক্লাসই ফাঁকা। তখন রুনু তার বাড়িতে ফিরে আসে। এরপরই সবচেয়ে অদ্ভুত ঘটনাটা ঘটে। সেদিন রাতের বেলা সেই বান্ধবীরা রুনুকে ফোন করে আর জিজ্ঞাসা করে যে আজকে স্কুলে কি কি পড়িয়েছে, কে কে গিয়েছিল। তখন রুনু তাকে জিজ্ঞাসা করে, তুই তো স্কুলে গিয়েছিলি, তাহলে আমাকে জিজ্ঞেস করছিস কেন? রুনু সেই বান্ধবীটা তখন বলে যে বৃষ্টির কারণে সে স্কুলে যেতে পারেনি। তখন রুনু ভাবতে থাকে যে ও যদি স্কুলে নাই যায় তাহলে কার সাথে সে ওয়াশরুমে গেল। এরপর রুনু তার মাকে সব কিছু খুলে বলে। রুনুর মা তাকে নামাজ পড়তে বলে, দোয়া করতে বলে। আর রুনু তার মায়ের কথা মতো নামাজ পড়া শুরু করে। কিছুদিন পর আবারও তার বাসাটা চেঞ্জ করে ফেলতে হয়। আস্তে আস্তে নিয়মিত নামাজ পড়ার কারণে তার সব কিছুই আসলে ঠিক হয়ে যায়। তার কোনো কবিরাজের কাছে যাওয়ার প্রয়োজন হয়নি। 2-3 বছর হয়ে গেছে রুনুর সাথে, এখনো পর্যন্ত অস্বাভাবিক কিছু ঘটেও নি। এখানেই গল্পটা শেষ হয়ে যায়। এইটাই ছিল রুনুর কিছু হরর এক্সপিরিয়েন্স। আর আমাদের তৃতীয় ঘটনা। জানি না ঘটনাটা আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাতে পারেন। এই 3টার মাঝে কোন ঘটনাটা আপনার সবচেয়ে ভালো লেগেছে সেটাই কমেন্টে জানান। দেখা হবে পরবর্তীতে আবারও এমন কিছু ঘটনা নিয়ে যেগুলো আসলে আপনারাই পাঠাবেন। আর যদি আপনার কোনো ঘটনা আপনি শেয়ার করতে চান তাহলে নিচে লেখা ইমেইলে আমাকে ইমেইল করতে পারেন। দেখা হবে আবারও পরবর্তী সপ্তাহে। টাটা, আল্লাহ হাফেজ।